স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন, 45-year-old pharmacist presents with episodes of tiredness and lethargy. Blood pressure 115/75. Blood test reveals hypokalemia and raised serum bicarbonate level. Urine collection reveals hypercalciuria. Otherwise findings are unremarkable. Diagnosis কি হবে? বার্ডের সিনড্রোম। পেশেন্টের বয়স হচ্ছে 45 এবং হচ্ছে ফার্মাসিস্ট। তাহলে হাইপোক্যালেমিয়া আর সাথে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। আর পেশেন্টটা হাইপারক্যালসিউরিয়া আছে। আর ফার্মাসিস্ট, তাহলে এটা হবে ফিউজেসামাইড অ্যাবিউস। তাহলে বার্টার সিনড্রোম আর ফিউজেসামাইড অ্যাবিউস যেটা হচ্ছে সিমিলার প্রেজেন্টেশন। ডিফারেন্স হচ্ছে ফিউজেসামাইড অ্যাবিউসের পেশেন্টগুলোর ইউজুয়ালি একটু বয়স্ক হয় এবং হচ্ছে যে এই ধরনের হিস্ট্রি থাকলো, অকুপেশনাল হিস্ট্রি বা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন বা ড্রাগ অ্যাক্সেস হিস্ট্রি। মানে ফ্যামিলিতে কারো দেখা যাচ্ছে হার্ট ফেলার আছে, বন্ধ কোনো ডিজিজ আছে, যার কারণে সে ফিউজেসামাইড ডায়াবেটিস পাইতেছে, এবং পেশেন্টের সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে বা সেলফ হার্মিং হিস্ট্রি আছে, অথবা যে ফার্মাসিস্ট বা নার্স এই ধরনের যদি ক্লু দেওয়া থাকে, তাহলে এটা মোস্ট লাইকলি হচ্ছে ফিউজেসামাইড অ্যাবিউস। পেশেন্ট যদি বার্টাস হতো, তাহলে 45 বছর বয়সে এসে তার সিমটমস হওয়ার কথা না এখন। তাহলে তো আরো আগে অল্প বয়সেই ইউজুয়ালি বার্টাস বা জিটালন যেগুলো, সেগুলো সাধারণত ইয়ং এজে চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট এই ধরনের পেশেন্টগুলো বেশি থাকে। তাহলে 45 বছর বয়স এসে হঠাৎ করে তার সিমটমস দেখা দেবে, এটা আনলাইকলি। তাহলে এটা মোল ফেভার অফ ড্রাগস। যদি হাইপোক্যালসিয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে তো থায়াজাইড অ্যাবিউস। যেহেতু হাইপার ক্যালসিউরিয়া আছে, তাহলে এটা হচ্ছে ফিউজেসামাইড অ্যাবিউস। তাহলে ফিউজেসামাইড ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামে বেশি বেশি, ইউরিনে বেশি বেশি ক্যালসিয়াম যায়, আর সেরাম হচ্ছে ক্যালসিয়াম কম থাকে। আর থায়াজাইডের ক্ষেত্রে ইউরিনে ক্যালসিয়াম কম যাবে, সেরাম ক্যালসিয়াম বেশি হবে। তাহলে এই কম্বিনেশন যে চারটা আমরা লিখছি, এটা হচ্ছে কি পাইলাম আমরা? হাইপোক্যালেমিয়া উইথ লো বিপি। তাহলে হাইপোক্যালেমিয়া উইথ লো বিপির ডিফারেন্সিয়াল কি কি আসতে পারে? একটা তো ডায়াবেটিস গুলো আসতে পারে, তারপর হচ্ছে বার্টার, তারপর হচ্ছে জিটেলম্যান, তারপর হচ্ছে ডায়রিয়া। তাহলে এগুলো হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ লো বিপি। এবার হচ্ছে হাইপার টেনশন বা হাইপোক্যালেমিয়া উইথ হাইপার টেনশন, কি কি ডিফারেন্সিয়াল আসতে পারে? পন সিন্ড্রোম একটা, তারপরে কুশিং, কুশিং এর মধ্যে একটোপিক, তারপরে লিডল সিন্ড্রোম। তাহলে এই তিনটাই মেইনলি পরীক্ষায় আসে। এর বাইরে হচ্ছে স্টেরয়েড ইনডিউসড হইতে পারে, তারপর হচ্ছে যে 11 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেস 2 ডেফিসিয়েন্সি হতে পারে, লিউকোরাইটস হইতে পারে। তাহলে বেশ কিছু হইতে পারে, তবে এই তিনটা হচ্ছে পরীক্ষার জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট: কুশিং, কনস আর লিডল সিন্ড্রোম। আর হচ্ছে হাইপোক্যালেমিক লো বিপি, ডায়াবেটিক্স, ডায়রিয়া, বার্টার সিন্ড্রোম, জিটেলম্যান সিন্ড্রোম। এরপর একটা আসে যেটা হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকোলিসিস। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকোলিসিস থাকে, যেমন কুশিং, কন, লিডল, এগুলো সবগুলাতে ইউজুয়ালি হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকোলিসিস থাকে। তাহলে এক্সেপশন হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এটা এক্সাম্পল কি কি? উপরে সবগুলো কাজই হচ্ছে যে হাইপোক্যালামিক মেটাবলিক অ্যালকালোসিস, কুশিং, কন, লিডোস, এগুলো সবগুলো।
তাহলে একটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াতে কি হয়? পটাশিয়াম লস হয়, বাইকার্বনেট লস হয়। তাহলে বাইকার্বনেট লস হলে কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তারপর হচ্ছে ল্যাক্সেটিভ অ্যাবিউজ যদি করে কেউ, ল্যাক্সেটিভ অ্যাবিউজ, ডায়ুরেটিক্স অ্যাবিউজ, দুটাতেই বিপি কম থাকতে পারে, হাইপোক্যালেমিয়া থাকতে পারে। পার্থক্য হচ্ছে কি, একটাতে অ্যাসিডোসিস থাকবে, একটাতে অ্যালকালোসিস থাকবে। এবার হচ্ছে ভিলাস অ্যাডিনোমা। তাহলে ভিলাস অ্যাডিনোমা তো কি থাকে? হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। ডেভিডসন একটা বক্স আছে হাইপোক্যালেমিয়া, লাস্টের দিকে লেখা আছে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, মানে হাইপোক্যালেমিয়া অ্যাসিডোসিস লেখা আছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয় আর কি। তাহলে তিনটা আছে, আরো দু একটা কথা আছে, এগুলো একটু দেখে নিন। তাহলে এই যে চারটা যে আমরা পড়লাম, এই চারটা এক্সাম্পল গুলো জানা লাগবে পরীক্ষায়, যে কোনোটা কম্বিনেশনে আচ্ছা কোশ্চেন আসতে পারে। এখানে যেমন কম্বিনেশন আছে, কি কি আছে? হাইপোটেনশন, হাইপোক্যালেমিয়া, প্লাস হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই কম্বিনেশনগুলো দেখলে ডায়াগনোস করতে সুবিধা হবে। Which of the following is the most useful intervention in the short term with respect to her joint distraction? The 61-year-old woman with a history of type 2 diabetes is admitted to the emergency department following a fall. She admits to instability affecting her left ankle, and on review, there is clear distraction of the left ankle joint and Charcot's arthropathy, although she tells you that she is not in significant pain. তাহলে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, জয়েন্ট ডিস্ট্রাকশন আছে, ডায়াগনোস্ট কেস হচ্ছে সার্কোটস আর্থ্রোপ্যাথি আছে, নো সিগনিফিকেন্ট পেইন। ট্রিটমেন্ট হচ্ছে ইমোলেশন বোর্ড। তাহলে সার্কোটস আর্থ্রোপ্যাথি ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে ইমোলেশন, ইউজুয়ালি 3 থেকে 6 মাস করা লাগে। এটা প্লাস্টার দিয়ে করা যেতে পারে বা এই ধরনের বোর্ড দিয়ে করা যেতে পারে। সার্কোটস আর্থ্রোপ্যাথি ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। পরীক্ষায় আরো দুইটা সিনারিও আসতে পারে, একটা হচ্ছে সিঙ্গোমাইলিয়া দিয়া, আর একটা হতে পারে সিফিলিসের পেশেন্টের, বিশেষ করে নিউরোসিফিলিস। তাহলে এই তিনটাই হচ্ছে পরীক্ষায় আসে, এর মধ্যে ডায়াবেটিস মেলাইটাস মোস্ট কমন। সার্কোটস আর্থ্রোপ্যাথি থেকে দুইটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে ডিস্ট্রাকশন অফ জয়েন্ট, আর দুই হচ্ছে নো সিগনিফিকেন্ট পেইন। তাহলে কম্বিনেশন কি থাকবে? একটা পেরিফেরাল নিউরোপ্যাথি পেশেন্ট, ইউজুয়ালি ডায়াবেটিস অথবা সিঙ্গোমাইলিয়া অথবা নিউরোসিফিলিস, এর সাথে জয়েন্ট ডিস্ট্রাকশন থাকবে আর মিনিমাল পেইন থাকবে। তাহলে এটা একটু অ্যাটিপিক্যাল না? একটা পেশেন্টের জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে গেছে অথচ তার পেইন খুব একটা হইতেছে না। তাহলে এই ধরনের যদি ফিচার্স দেখেন, তাহলে এটা হচ্ছে চার্কোটস আর্থ্রোপ্যাথি। ইউজুয়ালি এখানে নিউরোপ্যাথি থাকে, পেইন খুব একটা থাকে না পেশেন্টের। আর এমআরসিইউ টু পার্ট 2 যারা দিবেন তাদের জন্য এটা এক্সরে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরকম একটা এক্সরে দিয়ে দিবে অ্যাঙ্কেল জয়েন্টের অথবা রিস্ট জয়েন্টের, জয়েন্ট গুলো দেখবেন ডিস্ট্রাক্ট হয়ে গেছে, বোনস টোনস গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু পেশেন্টের তেমন কোনো পেইন নেই। তাহলে চার্কোটস আর্থ্রোপ্যাথি ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি হিস্ট্রি থাকবে, একটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রাকশন, একটা হচ্ছে মিনিমাল পেইন। Which of the following should be given urgently to manage the woman's adrenal crisis? তাহলে 18-year-old woman admitted to the emergency department having collapsed at a rapid. She is unconscious and her blood pressure measured 76/34 mmHg. She is on steroids for failure, blood glucose 3.4 millimole per liter, potassium 5.5, sodium 130. কারণ আগে থেকে অ্যাডমিট ডায়াগনোস্ট, এখন আসছে হচ্ছে কলাপসড অবস্থায়। পেশেন্টের ম্যানেজ করার জন্য আর্জেন্টলি কোনটা দেওয়া লাগবে? ব্লাড গ্লুকোজ আছে 3.4, ইন্ট্রাভেনাস নরমাক্সিলাইন এন্ড হাইড্রোকর্টিসন। এটা হচ্ছে প্রিভিয়াস এফসিএস কোশ্চেন, এরকম কোশ্চেন আসছে। তাহলে আমাদের অ্যাডিসনস ক্রাইসিস, ব্যাডনেল ক্রাইসিস ক্ষেত্রে ট্রিটমেন্ট চয়েস হবে আইভি স্যালাইন এবং আইভি হাইড্রোকর্টিসন। Which one of the following would be the most appropriate initial intervention for controlling her
blood sugar. A 55-year-old woman is diagnosed with type 2 diabetes after being treated on the emergency take with cellulitis affecting her left lower leg. She has a past history of asthma for which she takes salbutamol inhaler, but no other regular medication. Blood pressure 132 by 82, pulse 810 regular, her chest is clear, abdomen soft, non-tender, BMI 34, HbA1c 67 millimole per mole. তাহলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট আসছে, তার বিএমআই বেশি আছে। এখন ফার্স্ট লাইন এজেন্ট কি হবে? এটা আসলে কেউ মেটফর্মিন। এক্সিলেন্ট। লেখাতে ট্রিটমেন্ট অফ চয়েস হবে আসলে মেটফর্মিন। সিটাগ্লিপ্টিন ইউজুয়ালি আমরা ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি না। ক্রিয়েটিন যদি তো নর্মাল আছে, যদি মেটফর্মিন কোনটা ইন্ডিকেটেড হতো, মানে ইজিএফআর যদি লেস দেন 30 থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের চয়েস করতে পারতাম লিনাগ্লিপ্টিন। DD4 ইনহিবিটর ইউজুয়ালি ফার্স্ট লাইন ইউজ করা হয় না। আর এমফাগলিপোজন ইউজ করা হয় যখন পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি থাকে, লাইক এ পেশেন্টের যদি ইসকেমিক হার্ট ডিস থাকতো বা হার্ট ফেলার থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা SGLT ইনহিবিটর চয়েস করতাম আর কি। তাহলে যে কোনো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মেটফর্মিন আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। কন্ট্রাইন্ডিকেট কি আছে? ইজিএফআর যদি লেস দেন 30 থাকে। আর যদি পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেশি থাকে, লাইক হার্ট ফেলার, ইসকেমিক হার্ট ডিস, সেক্ষেত্রে আমরা SGLT2 ইনহিবিটর চয়েস করতে পারি। আর যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা লিনাগ্লিপ্টিন চয়েস করতে পারি। ওবেস পেশেন্টটা আগে এক সময় ছিল যে লো বডি ওয়েট ওবেস, এটা নন ওবেস ওবেস আলাদা চয়েস ছিল, যে নন ওবেসের ক্ষেত্রে সালফেনিউরিয়া, ওবেসের ক্ষেত্রে মেটফর্মিন। বাট এখন রিসেন্ট গাইডলাইন গুলো হচ্ছে ওবেস নন ওবেস এটা কোনো ব্যাপার না, টাইপ 2 ডায়াবেটিস হলে ফার্স্ট চয়েস হচ্ছে মেটফর্মিন। What diagnosis fits best with this clinical picture? A 42-year-old man presents to his GP complaining of decreased libido. He has also noticed that he is shaving less frequently. On the few occasions he has tried to have sex, he has failed to maintain his erection to penetration. His visual field testing is normal, no medication history. Prolactin levels are 2000 and testosterone level 8. Growth hormone, thyroid hormone function tests are normal. Physical examination is normal. তাহলে পেশেন্টের প্রোল্যাক্টিনটা বেশি আছে, টেস্টোস্টেরন কম আছে, ভিজুয়াল ফিল্ড নরমাল, আদার্স কোনোই নাই। ডায়াগনোস হচ্ছে মাইক্রোপ্রোল্যাক্টিনোমা। Which of the following is the most likely diagnosis? 22-year-old woman presents with heat intolerance, palpitations, and unintentional weight loss. She reports a history of viral illness and painful neck 4 weeks ago. BMI 22, no goiter. There is fine tremor, biochemistry reveals T4 28, TSH is 0.05, less than 0.05, autoantibodies are negative. Most important হচ্ছে thyroid isotopy scan shows markedly reduced uptake. ডায়াগনোসিস হচ্ছে সাবএকুথাইরয়েডিস বা ডিউকোয়ারেন্স থাইরয়েডাইটিস। তাহলে পেশেন্ট যদি একটা ভাইরাল ইলনেসের হিস্ট্রি থাকে বা ফিভারের হিস্ট্রি থাকে, সাথে টেন্ডার গয়টার থাকে, অথবা অনেক সময় গয়টার না থাকতে পারে, শুধু জাস্ট নেক পেইন থাকতে পারে, ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? থাইরোটক্সিকোসিস পাবো, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম লাইক ফিচার্স পাবো, মানে T3 T4 বেশি থাকবে, TSH কম থাকবে। আর এর সাথে সিবিসি কাউন্ট করলে WBC কাউন্ট বেশি থাকতে পারে, ESR CRP বেশি থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইসোটোপ স্ক্যান করলে রিডিউসড আপটেক দেখাবে। অটো অ্যান্টিবডি নেগেটিভ থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। ইউজুয়ালি নেগেটিভ থাকে, পজিটিভ থাকলে ইমপ্লিকেশন হচ্ছে ফার্দার থাইরয়েড ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নেগেটিভ থাকে ইউজুয়ালি রিজলভ হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাইকলি টু বি দ্য আন্ডারলাইং কজ অফ হিস হাইপারক্যালসেমিয়া?
74-year-old man presents to the emergency department with an abnormal chest X-ray revealing a right hilar mass. 40 years of cigarette smoking, markedly raised corrected calcium 3.25 millimole per liter, mildly raised urea and dehydration, other renal function normal, normal hemocytic anemia, hemoglobin 10, phosphate vitamin D normal, PTH low. তাহলে ডায়াগনোসিস হচ্ছে রেইজড প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। তাহলে হাইপার ক্যালসিমিয়া ডিভিশন একটা বক্স আছে, এর সবগুলা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কোনোটা থেকে সিনারি আসতে পারে। তাহলে হচ্ছে একটা হচ্ছে উইথ সাপ্রেসড পিটিএইচ আর একটা হচ্ছে নট সাপ্রেসড পিটিএইচ, দুইটা কথা আলাদা পড়া লাগবে। এই পেশেন্টের ক্ষেত্রে ডায়াগনোসিস কি? স্মোকার পেশেন্ট, হাইপারক্যালসিমিয়া আসছে, স্কোয়াম আসছে, লাং কার্সিনোমা। তাহলে স্কোয়াম আসছে লাং কার্সিনোমার ক্ষেত্রে প্যারানিউপ্লাস্টিক ফিচার হিসেবে হাইপারক্যালসিমিয়া প্রেজেন্ট করতে পারে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে পেশেন্টে? এই পেশেন্টটার জন্য আর কি ক্যালসিয়াম 3.25 আছে, পেশেন্ট ইউরিয়া এলিভেটেড, ডিহাইড্রেটেড, রিনাল ফাংশন জাস্ট নর্মাল, হাইড্রেশন, আইভি নর্মাল স্যালাইন। তাহলে হাইপারক্যালসিমিয়া পেশেন্টের জন্য আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আইভি 0.9% সোডিয়াম ক্লোরাইড, এরপর আমরা বিসফসফোনেট যোগ করতে পারি। তাহলে হাইপারক্যালসিমিয়া এটা হচ্ছে একটা অ্যাকিউট অনকোলজিক্যাল ইমার্জেন্সি, হাইপারক্যালসিয়াম ম্যানেজমেন্ট পরীক্ষা আসে আলাদা করে। Her diagnosis best fits with this clinical picture. 57-year-old woman presents with feeling of shortness of breath and choking when she lies down. Some 4 months earlier, she has been diagnosed with atrial fibrillation and is started on aspirin and digoxin by her GP. Feel an irregular nodular goiter. Plain radiography confirmed retroesternal extension. TSH level less than 0.05, FT4 33. Thyroid autoantibodies are negative. তাহলে পেশেন্টের থাইরোটক্সিসিটি ফিচার্স আছে, সাথে অ্যাক্সিয়াল ফিব্রিলেশন আছে, রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে, অটো অ্যান্টিবডিজ নেগেটিভ, ইরেগুলার নোডুলার গোয়াইটার আছে। তাহলে ডায়াগনোসিস আছে টক্সিক মাল্টিনোডুলার গোয়াইটার। What is the most likely underlying cause of his raised glucose? 70-year-old man brought unconscious to the emergency department. His blood sugar level is found to be 50 millimole per liter. He is a smoker, no past medical history, has not attended medical review in many years, arterial blood gas levels, hypoxia with normal pH and bicarbonate, and 1 plus urinary ketone. X-ray reveals evidence of left-sided consolidation. তাহলে পেশেন্ট আসছে কি নিয়ে? আনকনশাস, ব্লাড গ্লুকোজ হচ্ছে 50 মিলিমোল পার লিটার, পিএইচ নর্মাল, বাইকার্বনেট নর্মাল, আর হচ্ছে 1 প্লাস কিটোন। আর এক্স-রে হচ্ছে একটা কনসালটেশন আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে? কি লিখছে? হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ অফ হিজ রেস্ট গ্লুকোজ? তাহলে এটা হচ্ছে মেইনলি প্রেজেন্টেশন হচ্ছে হাইপোসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। তাহলে এক্ষেত্রে ডায়াগনোস হবে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস ইউজুয়ালি প্রেজেন্টেশন করছে ডিকে লাইক প্রেজেন্টেশন থাকে। তাহলে দুইটা পার্থক্য আমরা প্রথম বলছিলাম যে টাইপ 1 এ কি থাকে? অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে। টাইপ 2 তে ইনসুলিনটা থাকে বাট রেজিস্ট্যান্ট থাকে। তাহলে মানে কিছু ইনসুলিন তার কাজ করার জন্য আছে। টাইপ 1 এ অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে পেশেন্টগুলো ইউজুয়ালি
লাইপোলাইসিস বেশি বেশি হয়, সেখান থেকে কিটো অ্যাসিড ফর্মেশন হয়, ডায়াবেটিক কিটোসিসে প্রেজেন্ট করে, পেশেন্টের পিএইচ থাকে অ্যাসিডিক। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এদের যেহেতু কিছু ইনসুলিন আছে, সো ইনসুলিন কিছুটা কাজ করতে পারে, so এই কারণে পুরোপুরি অ্যাসিডোসিসটা ডেভেলপ করতে পারে না, লাইপোলাইসিস খুব বেশি হয় না, অ্যাসিডোসিস হয় না, তবে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে ডিকে পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাসিডোসিস থাকবে বেশি, মানে পিএইচ কম থাকবে। হাইপার অথবা হাইপোগ্লাইসিস স্টেটে অ্যাসিডোসিসটা থাকে না। ব্লাড গ্লুকোজ লেভেল ডিকে এর ক্ষেত্রে যেহেতু পেশেন্ট অ্যাসিডোসিস ডেভেলপ করে, পেশেন্টগুলো আর্লি প্রেজেন্টেশন থাকে, ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেশি বাড়ে না। আর হাইপার অথবা হাইপোগ্লাইসেমিক স্টেটের ক্ষেত্রে পেশেন্ট যদি অ্যাসিডোসিস থাকে না, পেশেন্টগুলো আস্তে আস্তে ডিহাইড্রেট হতে থাকে এবং ব্লাড গ্লুকোজ লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি মোর দ্যান 30 মিলিমোল পার লিটার ব্লাড গ্লুকোজ থাকে এবং পেশেন্টগুলো সিভিয়ারলি ডিহাইড্রেট থাকে। তাহলে আলাদা করার জন্য আমাদের মেইনলি দেখবো হচ্ছে পিএইচটা। পিএইচ যদি নর্মাল থাকে তাহলে হাইপারসোনা হাইপোগ্লাইসেমিক স্টেট, পিএইচ যদি অ্যাসিডিক হয় তাহলে ডায়াবেটিক কিটোসিডোসিস। টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের থাকবে ডায়াবেটিক কিটোসিডোসিস, আর টাইপ 2 এর ক্ষেত্রে থাকবে হাইপারসোনা হাইপোগ্লাইসেমিক স্টেট। প্যাথোফিজিওলজি মেইন কি, টাইপ 1 এর ক্ষেত্রে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, আর টাইপ 2 এর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এই পেশেন্টটা যেহেতু প্রেজেন্টেশন আছে হাইপার অসমোলা হাইপোগ্লাইসেমিক স্টেট লাইক, সো মোস্ট লাইকলি হচ্ছে পেশেন্ট একটা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 28-year-old woman, 3-month history postpartum, comes to the surgery complaining of tiredness. She has no periods since the baby was born and has been unable to breastfeed because of a lack of milk production. You notice in her case that she required a blood transfusion after delivery for severe postpartum hemorrhage. The diagnosis হচ্ছে শিয়ান সিনড্রোম। তাহলে পেশেন্ট যদি এরকম পোস্টপার্টাম হেমোরেজ হিস্ট্রি থাকে, এরপরে হাইপোপিটুইটারি ফিসাস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোসিস হবে শিয়ান সিনড্রোম। হাইপোপিটুইটারিজম ডিরেক্টলি লেখা থাকতে পারে অথবা লেখা থাকতে পারে এরকম টায়ার্ডনেস, তারপর স্যামোনেরিয়া, লো ব্লাড প্রেশার, হাইপোনেট্রিমিয়া, ইলেকট্রিফিকেশন। তাহলে প্রেগন্যান্সিতে কি হয়, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ডটা আছে এটা হাইপার ফাংশনিং হয়। পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশন বেশির কারণে এটা সাইজে বড় হয়, এর ব্লাড সাপ্লাই ডিমান্ডটা বেড়ে যায়, কিন্তু ভাস্কুলারিটি ওইভাবে বাড়ে না, ফলে একটা মিসম্যাচ টাইপের তৈরি হয়। এখন এই পেশেন্টটা যদি কোনো কারণে হাইপোটেনশন হয়, যে কোনো কারণে হোক, ব্লাড লসের কারণে হোক, সেটা হতে পারে পিপিএস এর কারণে বা আদার্স কোনো ব্লাড লসের কারণে, তাহলে হাইপোটেনশন হলে এই পিটুইটারি গ্ল্যান্ডগুলো এফেক্টেড হওয়ার রিস্ক থাকে বেশি, কারণ তাদের এমনিতে ডিমান্ড বেশি, আর এখন বডিতে গেছে ব্লাড সাপ্লাই কম, তখন কি হয়, পিটুইটারি ইনফেকশন হয়, হয়ে হাইপোটেনশন ডেভেলপ করে, এটাকে বলা হয় শিয়ান সিনড্রোম। তাহলে এটা প্রেগনেন্সিতে শিয়ান সিনড্রোম হওয়ার রিস্ক থাকে বেশি, মানে প্রেগনেন্সি যদি হেমোরেজ হয় বা হাইপোটেনশন, সেক্ষেত্রে শিয়ান সিনড্রোম হওয়ার রিস্কটা বেশি হয়ে যায় তখন। তাহলে পোস্টপার্টাম হেমোরেজ, এরপরে যদি পেশেন্টের টায়ার্ডনেস, লেথার্জি এই ধরনের প্রেজেন্টেশন থাকে, হাইপোথাইরয়েডিজমের প্রেজেন্টেশন থাকে, ডায়াগনোসিস হবে শিয়ান সিনড্রোম। Which of the following results is most likely to be found on investigation? 51-year-old man presents to the emergency department with altered consciousness, blood pressure 80/50, skin is pigmented, he has a past history of Hashimoto's thyroiditis. He has been tired for several months and has been losing weight and complaining of abdominal pain. তাহলে পেশেন্ট অল্টার কনসিয়াসনেস নিয়ে আসছে, হাইপোটেনশন আছে, পিগমেন্টেশন আছে, সাথে অটোইমিউন একটা ডিজিজের হিস্ট্রি আছে, হাশিমোটোস থাইরয়েডাইটিস। পেশেন্টের ওয়েট লস হইতেছে, সাথে অ্যাবডোমিনাল পেইন আছে, টায়ার্ডনেস আছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে এডিসনস। তাহলে এডিসনস এর ফাইন্ডিংস কি পাওয়া যাবে এখানে? সেরাম সোডিয়াম 160 মিলিমোল পার লিটার, হাইপোনেট্রিমে পাওয়া যাবে আর কি। তাহলে পেশেন্টের কুলু কি কি আছে, একটা আছে তার একটা হাশিমোটোস থাইরয়েডাইটিস আছে। কোনো পেশেন্ট যদি একটা অটোইমিউন ডিজিজ থাকে, তার আমরা বলছিলাম যে আদার্স অটোইমিউন ডিজিজের রিস্কটা তার বেড়ে যায়। পেশেন্টের হাইপোটেনশন আছে, পিগমেন্টেশন আছে, তাহলে লো বিপি প্লাস পিগমেন্টেশন,
লো বিপি প্লাস পিগমেন্টেশন যদি থাকে তাহলে আমরা অ্যাডিসন চিন্তা করব। একটা আমরা এটাকে কি বলছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস অথবা সিএলডি বা লিভার ফাংশন অ্যাবনর্মালিটি অথবা ইনফার্টিলিটি অথবা হার্ট ফেলার প্লাস পিগমেন্টেশন, এটা ডায়াগনোসিস কি? হিমোক্রোমাটোসিস। আর একটা হচ্ছে হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস প্লাস পিগমেন্টেশন, এর সাথে হিস্ট্রি অফ স্মোকিং অর ওয়েট লস, এটা ডায়াগনোসিস কি? একটোপিক কুশিং বা স্মল সেল লাং কার্সিনোমা। তাহলে পিগমেন্টেশন রিলেটেড এই তিনটা হচ্ছে সবচেয়ে কমন আর কি। আরেকটা আসতে পারে নেলসন সিনড্রোম। তাহলে পেশেন্টের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সার্জারি হয়েছে, পিটুইটারি কোনো টিউমার ছিল, এরপরে পিগমেন্টেশন ডেভেলপ করছে, ডায়াগনোস হচ্ছে নেলসন সিনড্রোম। Which of the following would usually be the treatment of choice? 36-year-old man referred by his GP with likely acromegaly. Comparing his current features, Comparing his current features to old photographs, you note a significant change in his appearance with prominent macroanthia, macroglossia, large hands and feet. IGF is elevated. Glucose tolerance test does not suppress growth hormone. MRI reveals macroadenoma. তার ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্সস্পিনোডাল সার্জারি। তাহলে অ্যাক্রোমেগালি ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ হচ্ছে সার্জারি। তাহলে পিটুইটারি টিউমার যেগুলো আছে এগুলো কারণে যে ডিজিজ গুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ হচ্ছে সার্জারি। একটা হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি, কোনটা? প্রোল্যাক্টিনোমা। তাহলে এটা একটু মনে রাখতে হবে, প্রোল্যাক্টিনোমার ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, আর বাকি অন্যান্য গুলোর ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। Which of the following is the most likely diagnosis with this clinical picture? তাহলে 68-year-old woman presents with slowly enlarging hard mass of anterior neck. Thyroid ultrasound reveals infiltration. Biopsy reveals dense infiltration of the gland with fibrous material. 3T4 diminished. TSH level markedly raised. Consistent with hypothyroidism. Thyroid autoantibodies are negative. তাহলে পেশেন্টটা হাইপোথাইরয়েডিজম আছে, সাথে একটা হার্ড মাস আছে অ্যান্টেরিয়র নেক, পেশেন্ট হচ্ছে ওল্ড এজে। আল্ট্রাসাউন্ড করে কি পাওয়া গেছে? আল্ট্রাসাউন্ড বায়োপসিতে পাওয়া গেছে ইনফিল্ট্রেশন উইথ ফাইব্রাস ম্যাটেরিয়াল। আর ডায়াগনোস হচ্ছে রিডেলস থাইরয়েডাইটিস। হাশিমোটোস থাইরয়েডাইটিসে ইউজুয়ালি গোয়াইটারটা এরকম হার্ড থাকে না। হাশিমোটোস থাইরয়েডাইটিসে গোয়াইটার কেমন থাকে? ফার্ম থাকতে পারে বা সফট থাকতে পারে। তাহলে এরকম যদি হার্ড গোয়াইটার হয় এবং সাথে হাইপোথাইরয়েড প্রেসার থাকে, ডেন্স ইনফিল্ট্রেশন থাকে, প্লাস বয়সটা একটা ফ্যাক্টর, বয়স দেখেন 68 ইয়ার ওল্ড। তাহলে হাশিমোটোস পেশেন্ট গুলো ইউজুয়ালি একটু ইয়ং ফিমেল থাকে, অটোইমিউন ডিজিজ গুলো ইয়ং ফিমেল পেশেন্ট গুলোর ক্ষেত্রে বেশি হয়। তাহলে সবকিছু মিলাই এটা হচ্ছে ডায়াগনোসিস রিডেলস থাইরয়েডাইটিস। তাহলে এখানে বয়সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপর কনসিস্টেন্সি অফ নেক মাস এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। রিডেলস থাইরয়েডাইটিস আমরা প্যানক্রিয়াটিস একটা সময় পড়ছিলাম, মনে আছে? অটোইমিউনো রিলেটেড ডিজিজ, কোন ইমিউনোগ্লোবিন থাকে এগুলোর ক্ষেত্রে? Which of the following is the most appropriate intervention with respect to achieving blood pressure control?
35-year-old man diagnosed with pheochromocytoma after being admitted to the emergency department with severe headaches and worsening blood pressure control. তাহলে pheochromocytoma ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ট্রিটমেন্ট হচ্ছে ফিনোক্সিবেনজামিন। এটা মেকানিজম অফ অ্যাকশন কি? আলফা ব্লকার কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ? তাহলে এটা ফুল এটা কোশ্চেন আসে, এটা হচ্ছে একটা নন কম্পিটিটিভ আলফা ব্লকার। রিডিয়াল সাইলোলাইটিস এবং অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস এদের মধ্যে কোনো রিলেশন আছে? 20-year-old male develops seizure. Examination reveals short stature, rounded face, and shortening of the metacarpal and metatarsal bone. CT demonstrates bilateral basal ganglia calcification. ডায়াগনোস হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এক্ষেত্রে পিটিএইচ কেমন পাওয়া যাবে? পিটিএইচ ক্যালসিয়াম ফসফেট, পিটিএইচ বেশি পাবো, এক্সিলেন্ট। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কম, ফসফেট বেশি। তাহলে এখানে আমরা ক্যালসিয়াম কম ফসফেট বেশি পাবো, দেখে মনে হবে হাইপোপ্যারাথাইরয়েডিজম, কিন্তু পিটিএইচ লেভেল করলে দেখবো পিটিএইচ বেশি আছে। আর তিনটায় নর্মাল পাওয়া যাবে সিউডোতে। আচ্ছা, বাইলেটারাল বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন, এটা একটু ছবি দেখে রাখবেন, এটা পরীক্ষা আসে। এই ক্ষেত্রে ইউজুয়ালি সিমেট্রিক্যাল ক্যালসিফিকেশন থাকে, মানে দুই সাইডে দেখতে পুরোপুরি ছবিটা একই রকম। নেটে সার্চ দিলে দেখবেন সুন্দর সুন্দর কিছু ছবি আসবে, দেখে দেখেন। Which of the following is the likely diagnosis? 20-year-old woman complaining of polyuria has a plasma osmolality 306 milliosmol per kg and urinary osmolality 270 milliosmol per kg. Intranasal vasopressin increases the urinary osmolality to 640 milliosmol per kg. তাহলে ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে তার অসমোলারিটি অনেক বেশি বাড়ছে, 270 থেকে 640 হয়েছে। ডায়াগনোসিস কি? ক্লিনিক্যাল ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস কয়েকভাবে কোশ্চেন আসতে পারে। সহজ করার জন্য এরকম 2-1 লাইনে কোশ্চেন আসতে পারে, প্রশ্ন কঠিন করার জন্য বড় সিনারিও দিয়ে পুরোপুরি ইন্টারপ্রিটেশন আসতে পারে ডাটা। যদিও ডাটা ইন্টারপ্রিটেশন গুলো ইউজুয়ালি এমএসসি পার্ট 2 পরীক্ষাগুলোতে বেশি আসে। তাহলে সিয়াড আর ডায়াবেটিস ইনসিপিটাস দুটা থাকবে উল্টা। সিয়াড এর প্লাজমা অসমোলারিটি কেমন থাকে? লো থাকে। ডায়াবেটিস ইনসিপিটাসে হাই থাকবে। ইউরিনারি অসমোলারিটি সিয়াড এর ক্ষেত্রে থাকবে হচ্ছে বেশি। বেশি বলতে ইনঅ্যাকুরেটলি বেশি আর কি। আর ডায়াবেটিস ইনসিপিটাস ক্ষেত্রে থাকবে লো। দুইটাই হচ্ছে এডিএস রিলেটেড ডিজিজ। সিয়াড হচ্ছে এডিএস বেশি বেশি রিলিজ হয়, ওয়াটারটা বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়, এর ফলে সেরামে অসমোলারিটি কমে যায়, সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, ইউরিনের বেড়ে যায়। আর ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়? এডিএস রিলিজ কম হবে অথবা রেজিস্ট্যান্ট হবে, যে কারণে পানিটা অ্যাবজর্পশন করতে পারবে না, সেরামে অসমোলারিটি বেড়ে যাবে, সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অপরদিকে ইউরিনের অসমোলারিটি কমে যাবে। দুইটা ব্যাপারটা উল্টা, প্যাথোফিজিওলজি আলাদা। আর ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে যদি দেখেন যে ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে বা এডিএস দেওয়ার পরে ইউরিনারি অসমোলারিটি অনেক বেশি চেঞ্জ হইতেছে, তাহলে সেটা ক্রিয়ানিয়াল। যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে নেফ্রোজেনিক। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে বেশিরভাগ পেশেন্টই কিছু না কিছু ক্লু দেওয়া থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টটা হাইপোক্যালেমিয়া থাকতে পারে, হাইপোক্যালসিমিয়া থাকতে পারে, অথবা ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, লাইক লিথিয়াম। আর কি কোন ড্রাগ করে? একটা ড্রাগটা আমরা বললাম লিথিয়াম, যেটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে।
আরেকটা ড্রাগ কি আছে? না। আচ্ছা, সিআরডি উল্টা না, সিআরডি ট্রিটমেন্ট আমরা কি কি ড্রাগ ইউজ করি? আমরা সিআরডি ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে উল্টা, তাহলে তো একটা ট্রিটমেন্ট আর একটা জিনিস আমরা ইউজ করতে পারবো। সিআরডি কি কি ইউজ করি? একটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করি। এরপরে কি কি ড্রাগ ইউজ করি আমরা? টলভ্যাপটান লাস্টে। আরো দুইটা ড্রাগ আছে মাঝখানে। একটা ইউরিয়া ইউজ করতে পারি, আর একটা ডেসমোনা। ডেসমোপ্রেসিন তো এরিস লাইক কাজ করবে, এটা তো না। ডেমেক্লোসাইক্লিন আছে না একটা ড্রাগ? ডেমেক্লোসাইক্লিন কি করে? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে। আর এটা হচ্ছে সিআরডি ট্রিটমেন্ট আমরা ইউজ করতে পারি। হুম, আগে স্লাইডটা স্কিপ হয়ে গেছে ভাই। আগেরটা পড়ি নাই আমরা। হুম, ও এটা বাদ চলে গেছে। 23-year-old woman with a 10-year history of well-controlled type 1 diabetes presents with an unusual lesion on her shin. It has been present for almost a year. It began as a patch spreading erythema but now looks yellow and began to ulcerate. It is not painful. তাহলে পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস আছে, এর সাথে ইরাইথোমেটাস র্যাশ আছে, যেটা ইয়েলোইশ লুকিং। ডায়াগনোসিস নেক্রোবায়োসিস। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা ডায়াবেটিস মেলের সাথে অ্যাসিড থাকে, দেখতে ইয়েলোইশ হয়। আর এর সাথে কি কি থাকতে পারে? একটা হচ্ছে অ্যাট্রোফিক থাকতে পারে, স্কিন গুলা ওয়েক্সি প্যাটার্ন থাকতে পারে। আর একটা থাকতে পারে হচ্ছে টেলানজাক্টিসা থাকতে পারে। তাহলে ডায়াবেটিস মেলাইটাসের সাথে এই ধরনের যদি ফিচার্স থাকে, আর লেশন গুলো ইউজুয়াল হয় হচ্ছে শিনে, মানে অ্যান্টিওল দিকে, তাহলে সেটা ডায়াগনোস হবে নেক্রোবায়োসিস লিপোডিকা। তাহলে এর সাথে আরো দুইটা দুইটা না, আরো তিনটা আছে ডিফারেন্সিয়াল, যেগুলা পরীক্ষা কমনলি আসে। একটা হচ্ছে ইরাইথমা নোডোসাম, একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, আর একটা হচ্ছে কি জানো, ভুলে গেলাম, প্রিটিবিয়াল মিক্সেডিমা। তাহলে এই চারটা আলাদা করে শিখতে হবে, চারটা ক্যারেক্টারিস্টিক্স কাদের কাদের সাথে অ্যাসোসিয়েশন থাকে। আর প্রিটিবিয়াল মিক্সেডিমা এটা ইউজুয়ালি থাকে গ্রিয়ার ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। নামে মিক্সেডিমা হলো, এটা ইউজুয়ালি থাইরোটক্সিকোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। এরপর হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, আইবিডির সাথে থাকতে পারে, রিউমাটিক ডিজিজের সাথে থাকতে পারে, আর একটা হচ্ছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে থাকতে পারে। আর এই হেমাটোলজিক্যাল কষ্ট তো শেষ নাই, ইউজুয়ালি সার্কোডোসিস সিনারিও দিয়ে বেশি দেয় আর কি। আর একটা হচ্ছে বেসিক ডিজিজের সিনারিও দিতে পারে। তাহলে কোনটা স্টেশন কিসের সাথে, আর লেশন গুলো দেখতে কেমন, এগুলো একটু খেয়াল করতে হবে। আর যারা এমআরসি পার্ট 2 দিবেন তারা সবগুলো লেশনের ছবি দেখে রাখতে হবে, চারটারই ছবি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য স্ক্রিনিং টেস্ট ফর দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস ইন দিস কেস? 39-year-old woman referred to the hypertension clinic. She is a non-smoker who drinks no alcohol and exercise regularly at the gym. She is currently taking atenolol 100 milligram, thiazide 2.5 milligram, ramipril 10 milligram, blood pressure 160 by 105 millimeter mercury. Body mass index 23, potassium 3, serum bicarbonate 30, creatinine normal, fasting blood glucose normal. তাহলে পেশেন্টটা হাইপোক্যালেমিয়া আছে উইথ মেটাবলিক অ্যালকালোসিস সাথে হাইপারটেনশন। আর আমাদের কি করতে হবে? রেশিও অফ অ্যালডোস্টেরন টু প্লাজমা ইনঅ্যাক্টিভিটি আফটার হোল্ডিং মেডিকেশন। তাহলে হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, এই কম্বিনেশনে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে হাইপার অ্যালডোস্টেরিজম। কোন কার্য হইতেছে দেখার জন্য আমাদের অ্যালডোস্টেরন রেনিন অ্যাক্টিভিটি দেখা লাগবে, রেশিও আফটার হোল্ডিং মেডিকেশনস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্স, কোন কোন মেডিকেশন গুলা এই রেনিন অ্যালডোস্টেরন রেশিওর সাথে ইন্টারফেয়ার করতে পারে। তাহলে থায়াজাইড, এস ইনহিবিটর, অন্য যে কোনো ডায়াবেটিক্স, বিটা ব্লকার সবগুলো ইন্টারফেয়ার করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে চাই তাহলে কোন কোন ড্রাগ দিতে পারি? একটা হচ্ছে ক্যালসিয়াম ব্লকার দিতে পারি, আর একটা হচ্ছে আলফা ব্লকার দিতে পারি।
তাহলে এগুলো সবগুলো কথাই ডেভিডসনের যে প্রাইমারি হাইপারস্টোন যে কথাগুলো লেখা আছে ওর মধ্যে লেখা আছে সবগুলা। কোন কোন ড্রাগ অ্যাভয়েড করবো, কোন কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো, আর ফার্স্ট টাইম ট্রিটমেন্ট কি হবে। আর সাথে নিচে একটা বক্স দিয়ে আছে হাইপারস্টোনিজম উইথ ইনক্রিজ রেনিন, ইনক্রিজ অ্যালডোস্টেরন, তারপরে ইনক্রিজ অ্যালডোস্টেরন, ডিমিনিশ রেনিন, তারপর আছে লো রেনিন, লো অ্যালডোস্টেরন। তিনটা আলাদা কজগুলো পড়তে হবে। Which one of the following is likely to be found in this condition? A 35-year-old HIV positive patient, weight loss and weakness, found to have disseminated TB. On examination, hypotensive hyperpigmentation of mucosa, elbow and skin crease. তাহলে পাবো কি ইনক্রিজ সেরাম পটাশিয়াম। তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাডিসন ডিজিজ। এখন এখানে কোশ্চেন হচ্ছে কোন কোন ইনফেকশনে অ্যাডিসনস হতে পারে। টিবি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালের জন্য ইম্পর্টেন্ট, ওয়ার্ডে কিন্তু এই ধরনের রোগী ভালোই পাওয়া যায় আর কি। এখানে দুইটা রয়েছে, টিবি, এইচআইভি। আর টিবির মতোই আরেকটা প্রেজেন্টেশন থাকে, আমরা বলছিলাম যেখানে টিবি ডিফারেন্সিয়াল আসবে সেখানে ব্রুসেলোসিস, ব্রুসেলোসিস বলছিলাম, বেশি হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন আর কি, হিস্টোপ্লাজমোসিস। তাহলে লাঙে যখন দেখবেন যে পেশেন্টের ফিভার, ওয়েট লস, কাপ আছে, ভালো হচ্ছে না, এইচআইভি, হিস্টোপ্লাজমোসিস ডিডি আসবে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি অ্যাড্রেনাল মাস থাকে, ডিফারেন্সিয়াল হিস্টোপ্লাজমোসিস আসবে। তাহলে টিবি যেখানে যেখানে থাকবে, টিবি বলার পর যদি সাদা না বলা, আর কি হতে পারে, ডিপ ফাঙ্গাল ইনফেকশন কোনটা, হিস্টোপ্লাজমোসিস। আর ব্রুসেলোসিস কিছু কিছু ক্ষেত্রে আসবে, তবে এই ক্ষেত্রে হিস্টোপ্লাজমাটা ইম্পর্টেন্ট। আর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে মেনিনজাইটিসের পরে। তাহলে এটা কোন অর্গানিজম দিয়ে হয়? মেনিনগোককাস। তাহলে এই চারটা ইনফেকশন নাম মনে রাখা লাগবে আমাদের। হোয়াট ইজ দ্য মোস্ট কমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস ফলোইং সাবটোটাল থাইরয়েডেক্টমি? এটা কোশ্চেন পড়ার দরকার নেই আমাদের। সাবটোটাল থাইরয়েডেক্টমি করলে কমপ্লিকেশন হওয়ার রিস্ক বেশি কোনটা? না। আর কেউ? থাইরয়েড গ্ল্যান্ড যদি কেটে ফেলে তাহলে কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে। রিকানেন্ডের না পলসি হতে পারে, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এগুলো কন্ডিশন হতে পারে, তবে এগুলো রেয়ার। থাইরয়েড গ্ল্যান্ড কাটলে সবচেয়ে কমন হবে কি? হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে, এটাই বেশি কমন। Which of the following results most likely to suggest that tumor is small cell lung carcinoma? এটা অনেকবার পড়া হয়েছে, কি হবে? হাইপোনাট্রেমিয়া। তাহলে স্মল সেল লাং কার্সিনোমাতে কয়েকভাবে হাইপোনাট্রেমিয়া হতে পারে। কমনলি হচ্ছে সিয়াট, আর একটা হতে পারে অ্যাড্রাল মেটাস্টেসিসে। এই দুটাই আমাদের জানলে হবে। তাহলে হাইপোনাট্রেমিয়া হচ্ছে স্মল সেল লাং কার্সিনোমার সাথে। বাদ পড়ে গেল না কেউ একটা? What is the most likely diagnosis? 65-year-old woman, chronic low back pain, notices severe sharp pain in the left groin after minor fall, unable to walk. She born in Nigeria, দরকার নেই আমাদের। She has a BMI 31 kg per meter square. Left neck femur fracture is identified on radiological examination. Laboratory test serum calcium low, serum phosphate concentration low, PTH level high, renal function test normal. আর একটা ওল্ড এজের পেশেন্ট নেক ফিমার ফ্র্যাকশনে প্রেজেন্ট করছে, যার ক্যালসিয়াম এবং ফসফেট কম আর পিটিএইচ বেশি। তাহলে ডায়াগনোসিস কি হবে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে এখানে যেগুলো সিনারিও আছে সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রাইমারি হাইপারপ্যারাথিরোইডিজমে কি পাবো? পিটিএইচ বেশি থাকবে,
ক্যালসিয়াম বেশি, ফসফেট কম। হাইপার ভিটামিনোসিস ডি এটা খুব একটা আমাদের আসে না, দরকার নেই। লো ফসফেট, ভিটামিন ডির কাজ কি? অস্টিওপোরোসিসের সবগুলো নরমাল থাকে আনলেস ফ্র্যাকচার থাকে, প্যারেটস এর ক্ষেত্রে শুধু এএলপিটা বেশি থাকবে। ভিটামিন ডির কাজ হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো, ফসফেট বাড়ানো। ডি ডেফিসিয়েন্সি হলে দুইটাই কমে যাবে। আর আয়রনের ক্যালসিয়াম যেহেতু কমে যাচ্ছে, সো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পিটিএস রিলিজ বাড়ায় দিবে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিফ্লেক্টস দ্য মোড অফ অ্যাকশন অফ সিটাগ্লিপটিন? তাহলে ক্যালসিয়াম ফসফেট পিটিএস এটা ইন্টারপ্রিটেশন পড়া লাগবে, পরীক্ষায় খুব কমনলি আসে। ডিপিপি 4 ইনহিবিটর। ডিপিপি 4 ইনহিবিটর আর একটা হচ্ছে জিএলপি 1 অ্যাগনিস্ট। এই দুইটা ড্রাগস গুলো একটু দেখে রাখবেন, এগুলো বেশিরভাগ পরীক্ষায় আসছে। ডায়াবেটিস থেকে সবথেকে কমন যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে যে ড্রাগস গুলো আছে প্রত্যেকটা মেকানিজম অফ অ্যাকশন, হাইপোগ্লাইসেমিয়া করে কোনগুলা, ওয়েট গেইন করে কোনগুলা, কার্ডিওভাস্কুলার বেনিফিট কাদের আছে, আর প্রত্যেকটা কমপ্লিকেশনস। এগুলা পড়লে মোটামুটি পরীক্ষায় কোশ্চেন কমন পাওয়া যাবে। Which other endocrine conditions will this patient require screening if she is confirmed to have a mutation in red proto-oncogene? তাহলে পেশেন্টে কি কি আছে? আনসার করে ফেলছেন অলরেডি, ফিওক্রোমোসাইটোমা। তাহলে রেড প্রোটো-অনকোজিন আমরা কোথায় কোথায় পাই? মেইন 2, 3। গেইন অফ ফাংশন মিউটেশন হয় নাকি লস অফ ফাংশন মিউটেশন? গেইন। তাহলে অনকোজিন থেকে যদি ক্যান্সার করতে হয় তাহলে তার ফাংশন গেইন করা লাগবে। আর লস অফ ফাংশন মিউটেশন হলে কি হতে পারে? তাহলে আমরা রেড যখন ডিসকাস করছিলাম এন্ডোক্রাইন তখন পড়ছিলাম রেড মেইন 2, 3 সাথে আরো একটা ডিজির সাথে অ্যাসিড থাকে, যে পেশেন্ট গুলো কনস্টিপেশনে প্রেজেন্ট করে। তাহলে হাসপ্যান ডিজিজ গুলো পেশেন্ট গুলো কি থাকে রেড প্রোটো-অনকোজিনে মিউটেশন লাগে। ডিফারেন্স হচ্ছে সেখানে লস অফ ফাংশন মিউটেশন হয়, আর মেন 2A 2B বা মেন 2, 3 যেটা বলি সেখানে হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন অফ রেড প্রোটো-অনকোজিন। তাহলে পরীক্ষা কয়েকভাবে কোশ্চেন আসতে পারে। একটা আসতে প্রোটো-অনকোজিনের এক্সাম্পল কি, বা অনকোজিনের এক্সাম্পল কি। তাহলে অনকোজিনের একটা এক্সাম্পল আমরা পেলাম আরএটি। গেইন অফ ফাংশন মিউটেশন হলে কি কি হতে পারে, লস অফ ফাংশন মিউটেশন হলে কি কি হতে পারে। তাহলে হাসপ্যান ডিজিজ থেকেও অনেক সময় কোশ্চেন আসতে পারে যখন এই কি চেঞ্জটা থাকে। What would be the most useful investigation to establish a diagnosis of an insulinoma? তাহলে এটা আমরা আগে ডিসকাস করে ফেলছি। ইনসুলিন ডায়াগনোস করার জন্য মোস্ট ইউজফুল টেস্ট কোনটা হবে? সাইমultaneous মেজারমেন্ট অফ গ্লুকোজ, ইনসুলিন, সি-পেপটাইড। তাহলে যে কোনো হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের কজ ডায়াগনোস করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন এবং সি-পেপটাইড লেখা এট দ্য টাইম অফ হাইপোগ্লাইসেমিয়া। Which of the following is the most likely explanation for this result? 36-year-old man presents to his family doctor complaining of excessive sweating, weight loss, and palpitations for the last 6 months. Blood pressure 125/82. He is relatively tachycardic at rest with a pulse 88 beats per minute. You note a fine tremor. There is no goiter. BMI 22. Thyroid function test are performed. Serum TSH concentration is normal, but both free T3 and T4 are elevated. তাহলে পেশেন্টের থাইরোটক্সিকোসিস লাইক ফিচার্স আছে। TSH নরমাল, ফ্রি T3 T4 এলিভেটেড। তাহলে এটা হচ্ছে এমআরসিবি পরীক্ষাগুলোর জন্য খুবই কমন একটা মানে ল্যাব ডাটা ইন্টারপ্রিটেশনের কমন সিনারিও আর কি। থ্যাংক ইউ।
আচ্ছা, আরেকটা যদি আমরা সিনারিও দেখি, পিটিএইচ নরমাল, ক্যালসিয়াম বেশি, ফসফেট কম, এটা ডায়াগনোসিস কি? এসিটিএইচ নরমাল, কর্টিসল বেশি। তাহলে এই তিনটা প্যাটার্ন আমাদের একটু জানা লাগবে। এই তিনটা প্যাটার্নের কোশ্চেন আসলে পরীক্ষাগুলো কোশ্চেনগুলো একটু ঝামেলা লাগে। তাহলে কোনো পেশেন্ট যদি প্রাইমারি ডিজিজ হয়, লাইক এই পেশেন্ট যদি হিসেব করি, ক্যালসিয়াম আয়ন বেশি হলে পিটিএইচ এ কাজ করার কথা ছিল কি? কমার কথা ছিল নাকি বেশি হওয়ার কথা ছিল? লো হওয়ার কথা ছিল, কিন্তু লোটা হয় নাই। তার মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কোনো একটা ঝামেলা আছে। ক্যালসিয়াম যখনই বাড়বে তখনই প্যারাথাইরয়েড অবশ্যই তার সিক্রেশন কমাবে। যেহেতু কমাচ্ছে না, তার মানে ঝামেলাটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে ডেভিডসন দ্বারা দেখবেন পিটিএস এর কথা লেখা আছে, ওখানে লেখা আছে কিন্তু পিটিএস নট সাপ্রেস, নর্মাল লেখা নাই বা ডিমিনিশ লেখা নাই, লেখা আছে লো, এই হাই অথবা নট সাপ্রেস। মানে যদি সাপ্রেস না হয় তাহলে সমস্যাটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, এটা বুঝতে হবে। যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নর্মাল থাকতো তাহলে সেখানে পিটিএসটা লো হয়ে যাইতো। যেহেতু লো হচ্ছে না, সমস্যা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। ক্যালসিয়াম বেশি হওয়ার কারণে সে কিছুটা সাপ্রেস করে রাখছে বলে সে নর্মাল রেঞ্জের মধ্যে আছে, বাট স্টিল এটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। কর্টিসল বেশি, এসিডিএস সাপ্রেস হচ্ছে না, এসিডিএস নর্মাল লেভেলের মধ্যে রয়েছে। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড কুশিং বা কুশিং ডিজিজ। তাহলে কর্টিসল যখন বেশি তখন পিটুইটারি গ্ল্যান্ডের কাজ ছিল তার এসিটাইসিলিসকে কমাই দেওয়া। কমাচ্ছে না মানে তার এখানে কোনো একটা অ্যাডিনোমা কিছু একটা আছে, সে আসলে বেশি বেশি এসিটাইস রিলিজ করতেছে। কর্টিসল বেশি হওয়ার কারণে সে কিছুটা এসিটাইস সাপ্রেস করে নর্মাল রেঞ্জের মধ্যে এখনো রেখে দিতে পারছে, বাট প্যাথোলজিটা পিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সেম, এর T3 T4 বেশি, তার টিএসএস আসলে কমার কথা ছিল যদি তার পিটুইটারি গ্ল্যান্ড নর্মাল থাকতো। কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি, তার পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার আছে। সে টিএসএস এত বেশি সিক্রেট করতেছে যে এক্সেসিভ T3 T4 এটাকে সাপ্রেস করতে পারতেছে না। যেহেতু এখন অ্যাক্সেসটা ভালো আছে, সে কিছুটা নর্মাল রেঞ্জের মধ্যে রেখে দিছে, কিন্তু কমাইতে পারতেছে না। তাহলে এখানেও প্যাথোলজি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে এটা হচ্ছে একটা টিএসএস সিক্রেটিক পিটুইটারি টিউমার। তাহলে এই যে তিনটা সিনারি আমরা ডিসকাস করলাম, এগুলো হচ্ছে মানে এন্ডোক্রাইনের জন্য একটু কমপ্লিকেটেড। এগুলো এমআরসি পরীক্ষাতে খুব কমনলি দেয়। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি এই যে টিএসএইচ, পিটিএইচ, এসিটিএইচ যাদের কমার কথা ছিল যাদের না কমে, তাহলে বুঝতে হবে প্যাথোলজিটা এই জায়গাতে। তাহলে এই সিনারিও দিয়ে পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে নেক্সট ইনভেস্টিগেশন আমরা কি করবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা পিটুইটারি এমআরআই করতে হবে। এটার ক্ষেত্রে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিনটিগ্রাফি করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের পিটুইটারি এমআরআই করতে হবে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখতে হবে, হ্যাঁ। এটা কিন্তু খুব কমনলি মানে এমএসসির জন্য খুবই কমন কোশ্চেন এগুলো, কারণ এগুলো দেখে কনফিউশন লাগে। Which of the following is the most likely? 27-year-old woman admitted 2 days ago with the emergency through the emergency department with seizure. She has a history of moderate alcohol use. 2 weeks ago, she received penicillin for secondary syphilis. She is complaining of muscle cramps, weakness, and headache. Received 1 gram of phenytoin on the day of admission, now taking 100 milligram 3 times daily. She is also taking paracetamol, multivitamins, tapering doses of chlordiazepoxide. There is a history of seizure in her family. 152 centimeter tall, weight 55 kg, blood pressure, pulse normal. Physical examination reveals normal except for the round face, short neck, short fourth and fifth metatarpal, and bilateral cataract. Lab results revealed low calcium, high phosphate, and high PTH. Diagnosis কি? Pseudohypoparathyroidism.
এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল সিনারিও এমআরসিপি পরীক্ষা। অনেক কথা লিখবে, বিভিন্ন রকমের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্লু দিবে যেগুলো দিয়ে ডাইভার্ট করার চেষ্টা করবে, এরপরে আপনার লাস্টে বা কোনো এক জায়গায় মেইন ক্লুটা থাকবে। তাহলে প্রথমে অনেকগুলো কথা টথা বলছে, লাস্টে এসে বলছে তার ক্যালসিয়াম কম, ফসফেট বেশি, পিটিএইচ বেশি, সাথে রাউন্ডেড ফেস আছে, শর্ট নেক আছে, শর্ট ফোট অ্যান্ড মেটাসাল আছে, শর্ট স্ট্যাচার আছে, ক্যাটারাক্ট আছে। একটা জিনিস বাদ দিছে, ওবেসিটিটা বাদ দিছে। ওবেসিটিটা বাদ দিছে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে সিউডো হাইপোথাইরয়েডিজম, যেটা কারণে পেশেন্ট সিজার নিয়ে প্রেজেন্ট করছে। তাহলে এই ক্ষেত্রে বলছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল স্টেপ, 25-year-old man, well known frequent attender with diabetic ketoacidosis, comes to the emergency department with severe vomiting and dehydration. Blood glucose is out of control, blood pressure 95/60, pulse 105. তাহলে রিকারেন্ট ডায়াবেটিক কিটোসিস পেশেন্ট এখন প্রেজেন্ট করছে লো বিপি নিয়ে, ভমিটিং, ডিহাইড্রেশন আছে, বাইকার্বনেট কম, গ্লুকোজ লেভেল বেশি, কারণ ডায়াবেটিক কিটোসিস প্রেজেন্ট করছে। ইনিশিয়াল ট্রিটমেন্ট হবে কি আইভি নরমাল স্যালাইন। তাহলে এটা রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের একটু সিনারি গুলো দেখে রাখলে সুবিধা আছে। এফসিএস পরীক্ষাতে মাঝে এমএসবি কোশ্চেন গুলো বহু তুলে দেয় অনেক সময় স্যাররা, লাস্ট বেশ কয়েকবারই এরকম হচ্ছে, মিনিমাম 2-3টা কোশ্চেন দেখা যাচ্ছে কম পড়ে যেতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, 28-year-old woman found collapsed at home by her mother, diagnosed with type 1 diabetes. She has a Glasgow coma scale 9/15. She is sweating, capillary blood glucose 1.1. Patient does not have IV access. তাহলে পেশেন্টে অ্যাকিউট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে প্রেজেন্ট করছে, পেশেন্টে কোনো আইভি অ্যাক্সেস করা নাই। এক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি দিব? পেশেন্ট কিন্তু কলাপসড অবস্থায় রয়েছে, তাহলে ইন্ট্রামাসকুলার গ্লুকাগন এটা হচ্ছে রাইট অ্যান্সার। পেশেন্ট যদি কনসিয়াস থাকতো তাহলে আমরা ওরাল ডেক্সট্রোজেল দিতে পারতাম। যেহেতু পেশেন্ট কলাপস রয়েছে, 1.1 গ্লুকোজ, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দেবো। আর যদি এমন বলা থাকতো যে পেশেন্ট আইভি অ্যাক্সেস করা আছে অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমরা আইভি গ্লুকোজ ফার্স্ট চয়েস হইতো। তাহলে আমাদের কয়েকটা জিনিস হেল্প করা লাগবে। একটা হচ্ছে পেশেন্ট আনকনসিয়াস কিনা, সেকেন্ড হচ্ছে ইন্টারভেনাস লাইন করা আছে কিনা। তাহলে এগুলো হচ্ছে এমআরসিপির জন্য খুবই মানে কমন একটা প্যাটার্ন। যদি পেশেন্ট আইভি অ্যাক্সেস থাকে আইভি ড্রাগ দেবো, যদি আইভি অ্যাক্সেস না থাকে তাহলে আইএম দেবো। কারণ ওরাল দেওয়ার সমস্যা হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট থাকলে ওরালি খাইতে পারবে না, দুই হচ্ছে এটা কাজ করতে সময় লাগবে বেশি। ইন্ট্রামাসকুলার গ্লুকাগন আর কোথায় আমরা ইউজ করি? কোন একটা ড্রাগ পয়জনিং এ ইউজ করা হয়, এটা এফসিএস পরীক্ষা একবার আসছিল। বিটা ব্লকার, এক্সিলেন্ট। তাহলে এটা পরীক্ষায় আসছে বিটা ব্লকার। অনেকটা কোশ্চেন প্যাটার্ন ছিল এমন যে তার বাবা মাকে একজন হার্টের ডিজিজ আছে, সে কার্ডিয়াক ওষুধ খায়। এখন রোগীটা প্রেজেন্ট করছে হার্ট রেট অনেক স্লো, হার্ট রেট না ব্র্যাডিকার্ডিয়া আর কি, সাথে হাইপারটেনশন আছে, অ্যাট্রোপিন দেওয়া হয়েছে, রেসপন্স করে নাই, আমাদের নেক্সট ট্রিটমেন্ট কি হবে? তাহলে বিটা ব্লকার পয়জনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন চয়েস হচ্ছে আইভি অ্যাট্রোপিন, যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আইএম গ্লুকাগন দিতে পারি। তাহলে পয়জনিং এর ক্ষেত্রে যে কোনো ড্রাগ পয়জনিং ক্ষেত্রে ইউজুয়ালি একটা ফ্যামিলি হিস্ট্রি দেওয়া থাকে ওই ড্রাগ রিলেটেড, এটা একটু খেয়াল করে দেখতে হবে। এই ক্লুটা যদি ধরতে পারা যায় তাহলে কোশ্চেনটা বুঝতে সহজ হবে। Which one of the following investigations would be most useful in arriving at a diagnosis for the headache? 25-year-old woman presents with renal calculus. She has a recurrent episode of headache and sweating. Physical examination reveals a thyroid nodule but no clinical signs of thyrotoxicosis. তাহলে পেশেন্টের রেনাল স্টোন আছে, হেডেক এন্ড সোয়েটিং আছে, আর থাইরয়েড নডিউল আছে। তাহলে ডায়াগনোসিস কি? 24-hour urinary collection of methamphetamine। ডায়াগনোসিস মেইন টু। তাহলে সোয়েটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কোন কোন জায়গায় আসতে পারে? একটা হচ্ছে এমআই, দুই হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, থাইরোটক্সিকোসিস, আর একটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা।
আর একটা হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে এই 5টা কাজ মনে রাখবেন। সোয়েটিং দিলে ইউজুয়ালি এই 5টা কাজের মধ্যেই থাকে। Which of the following is the most appropriate management? 19-year-old man has been losing weight over the past 6 weeks with polyuria and polydipsia. তাহলে একটা ইয়ং পেশেন্ট, ওয়েট লস আছে, পলিউরিয়া আছে, পলিডিপসিয়া আছে। বাইকার্বনেট লেভেল মাইল্ডলি রিডিউসড, এক কমছে। গ্লুকোজ 16.1, পিএইচ নরমাল। তাহলে ইয়ং পেশেন্ট, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস আছে, ব্লাড গ্লুকোজ লেভেল বেশি আছে, পিএইচ নরমাল আছে। এখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি হবে? আর কেউ? এক্সেলেন্ট। এটা ডায়াগনোসিস কি? টাইপ 1 নাকি টাইপ 2? এটা টাইপ 1 ডায়াবেটিস। তাহলে গাইডলাইনে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস জন্য আইডিয়াল হচ্ছে বেসাল বোলাস ইনসুলিন রেজিমেন। এটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ, কন্ট্রোল করা সবথেকে সহজ এবং রেসপন্স সবচেয়ে ভালো। এখন আমরা পেশেন্ট ভ্যারিয়েশন অনুযায়ী চেঞ্জ করি অনেক সময়। লং অ্যাক্টিং দিই, তারপর টুয়াইস ডেইলি দিই, বিভিন্ন রকমের দিয়ে থাকি। এটা হচ্ছে বিভিন্ন কন্ডিশন ভেদে। এটা পেশেন্টের ইকোনমিক্যাল কন্ডিশন, পেশেন্ট রিয়াক্ট ঠিক মতো নিবে কিনা, হাইপোগ্লাইসেমিয়া ফ্রিকুয়েন্টলি হইতেছে কিনা, আদার্স কোনো কিছু আছে কিনা, এইসব চিন্তা করে এগুলো চেঞ্জ করা যেতে পারে। তবে আইডিয়াল হচ্ছে বেসাল বোলাস ইনসুলিন। কোনো পেশেন্ট যদি টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস থাকে, পেশেন্টের যদি ড্রাগ নিতে কোনো সমস্যা না হয় বা আদার্স কোনো কন্ডিশন না থাকে, তাহলে আমরা আইডিয়াল হচ্ছে বেসাল বোলাস ইনসুলিন রেজিমেন দিব। তাহলে সাথে শর্ট অ্যাক্টিং প্লাস লং অ্যাক্টিং দুইটা একসাথে, এটা হচ্ছে আইডিয়াল। যদিও আমাদের দেশে সব পেশেন্টকে আমরা দিতে পারি না, তো পরীক্ষা আসলে টাইপ 1 ডায়াবেটিস ক্ষেত্রে এটা চয়েস করতে হবে। ইনক্রিজড ইনসিডেন্স অফ হুইচ ক্যান্সার ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাক্রোমেগালি। তাহলে আমি যেভাবে পার্টন দেখেছিলাম সেভাবে কোশ্চেনটা ছিল, কোলোরেক্টাল ক্যান্সার। তাহলে আমাদের সাথে একটু ঘুরাই দেওয়া ছিল যে পেশেন্টের ফিগার চেঞ্জ হয়ে গেছে, হাত পায়ের সাইজ বড় হয়ে যাইতেছে, জুতাগুলো ঠিকঠাক মতো হইতেছে না, আংটিটা টাইট হয়ে যাইতেছে। এই পেশেন্টের কমপ্লিকেশন দেখার জন্য কি ইনভেস্টিগেশন করবো, এটা ছিল আমাদের কোশ্চেন আর কি। তাহলে এখানে ইনভেস্টিগেশন কি করবো আমরা? কোলোনোস্কোপি। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে অ্যাক্রোমেগালি একটা সিনারিও দিয়ে এরপর বলতে পারে যে কমপ্লিকেশন দেখার জন্য কি ইনভেস্টিগেশন করবেন। তাহলে কমপ্লিকেশন হতে পারে কোলোরেক্টাল ক্যান্সার, টেস্ট করবো কোলোনোস্কোপি। আর এর বাইরে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসেবেও এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন যেগুলো পরীক্ষায় আসে, একটা হচ্ছে পিএসসি, এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। একটা হচ্ছে অ্যাক্রোমেগালি, আর একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কজড বাই স্ট্রেপ্টোকাকাস গ্যালোলাইটিকাস বা বোভিস। তাহলে তিনটা ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? কোলোনোস্কোপি করতে হবে। তাহলে এই সিনারিগুলো একটু মনে রাখা লাগবে, এই সিনারিগুলোর সাথে কোলোনোস্কোপি রিলেটেড। What is the commonest cause in this age group? 28-year-old man presents with erectile dysfunction, no past medical history, not taking any medication, recreational drug or alcohol. Physical examination normal. তাহলে এটা হচ্ছে নেফ্রোলজি চ্যাপ্টারের লাস্ট বক্স, কজেস অফ ইরেকটাইল ডিসফাংশন। মোস্ট কমন কজ কোনটা? ইয়ং এজ গ্রুপের পেশেন্টগুলোর ক্ষেত্রে। তা আদার্স কোনো কষ্ট তো নাই এখানে, ড্রাগস নাই, অ্যালকোহল নাই, ফিজিক্যাল এক্সামিনেশন নর্মাল, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এক্সেলেন্ট। তাহলে ইরেকটাইল ডিসফাংশনের জন্য মোস্ট কমন কজ হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন যেগুলো হোক। হুইচ অফ দ্য ফলোইং উড সাজেস্ট পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ এ? তাহলে আমরা তখন পড়লাম মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এটা হচ্ছে অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম। তাহলে দুইটা হচ্ছে ডেভিডসনের লাস্ট বক্স গুলা, দুইটা থেকে খুব কমনলি কোশ্চেন আসে। তাহলে এটা আমরা পরীক্ষার সময় বলছিলাম এই পড়ার সময় এন্ডোক্রাইন।
মেইন ওয়ান আর হচ্ছে অটোইমিউন পলিগন্ডার সিনড্রোম টাইপ 1। দুইটার ভিতর পার্থক্য কি? এখানে ক্যালসিয়াম বেশি থাকবে, এখানে ক্যালসিয়াম কম থাকবে। এই দুটো জিনিস একটু মনে রাখা লাগবে স্পেশালি। অনেক কিছু পার্থক্য আছে, এই দুটো হচ্ছে সিনারিওতে বেশি আসে। তাহলে হাইপোক্যালসিয়াম আছে টাইপ 1 এর ফিচার্স, এটা টাইপ 2 তে থাকে না। সিলিয়াক ডিজিজ কোথায় থাকে? টাইপ 1 না টাইপ 2 তে? What is the most appropriate management? A 26-year-old man with Addison's disease presents with an acute onset of diarrhea and vomiting over the past 6 hours. Apparently, his two children have recently been ill with 48 hour vomiting. Virus can be second. He is currently taking fludrocortisone and hydrocortisone steroid replacement. তাহলে পেশেন্ট হচ্ছে অ্যাডিসনস এর ডায়াগনোস্ট কেস, এখন প্রেজেন্ট করছে ডায়রিয়া এন্ড ভমিটিং নিয়ে। পেশেন্ট আগে থেকে ফ্লুড্রোকর্টিসন পাইতেছে, সাথে হাইড্রোকর্টিসন পাচ্ছে। এখন যে এই ব্যক্তিটা ডায়রিয়া ভমিটিং নিয়ে আসছে, এক্ষেত্রে আমরা কি করতে হবে? যে পেশেন্টের ডায়রিয়া ভমিটিং হচ্ছে সে কি ওরাল হাইড্রোকর্টিসন খাইতে পারবে? সেই, তাহলে রাইট আনসার হচ্ছে আইভি ফ্লুইড এন্ড আইভি হাইড্রোকর্টিসন। তাহলে অ্যাডিসনস এর বেশ কিছু সিনারিও পড়ে, তাহলে এমএসসিবি তো অনেকগুলো সিনারিও পড়ে, আমরা একটা এখানে ডিসকাস করছি যেটা সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডিসনস এর ডায়াগনোস কোনো পেশেন্ট যদি সাডেনলি ভমিটিং ডায়রিয়া ডেভেলপ হয়, তাহলে পেশেন্টকে আইভি ফ্লুইড দিতে হবে, আইভি হাইড্রোকর্টিসন দিতে হবে। কারণ যার ডায়রিয়া ভমিটিং হচ্ছে সে ওরাল ইনটেক করতে পারবে না, প্লাস হচ্ছে যে ওরাল ইনটেক করলেও তাদের কাছে অ্যাবজর্পশন ঠিকঠাক মতো হবে না। নরোভাইরাস তে ডায়রিয়া হতে পারে, এখানে আলাদা কোনো ক্লু আছে? টু সিলিন্ডার, হ্যাঁ, এটা নরোভাইরাস তো পসিবিলিটি বেশি, যেহেতু ফ্যামিলি একসাথে অনেকে এফেক্টেড হয়েছে। তাহলে কয়েকটা সিনারিও এমএসসিবি তে আসে, একটা হচ্ছে যে ধরনের সিনারিও যদি অ্যাকিউট কোনো ডায়রিয়া বা ভমিটিং ডেভেলপ করে। আরেকটা আসতে পারে পেশেন্ট ম্যারাথন রানিং এ যাবে, তার ক্ষেত্রে কি লাগবে। তারপর আসছে পেশেন্ট নর্মাল ওয়াকিং করবে প্রতিদিন, তার ক্ষেত্রে কি লাগবে। অনেকগুলো সিনারিও দিয়ে আসতে পারে। মেজর কোনো একটা সার্জারি হবে, তার ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট, মাইনর সার্জারি ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট। তবে এটা হচ্ছে যেহেতু পরীক্ষা বিশ্বাস এবং কমন যেটা, সেক্ষেত্রে এটা করলে হবে। ফ্লুইডোকর্টিসনের ক্ষেত্রে ইউজুয়ালি কোনো সেন্স লাগে না। ফ্লুইডোকর্টিসনের ক্ষেত্রে ইউজুয়ালি সেন্স লাগে যদি পেশেন্ট হচ্ছে ম্যারাথনের লং টার্ম ম্যারাথনে যায় আর কি, যেখানে ইসটা বেশি ইম্পর্টেন্ট, ক্যালস্টোনের রোলটা বেশি থাকে আর কি। ইউজুয়ালি ডায়রিয়া এবং ভমিটিং ক্ষেত্রে হাইড্রোকর্টিসন এনাফ। হাইড্রোকর্টিসনের বোথ কি বলে মিনারোকর্টিকয়েড এবং গ্লুকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে, সো এটা কভার হয়ে যায় আর কি। যদি না এক্সেসিভ প্রেশার পড়ে, যেখানে ফ্লুইডোকর্টিসনটা দরকার আলাদা করে। তাহলে এখানে স্টাডি প্রপার্টিজ গুলো দরকার, কাদের গ্লুকোকর্টিকয়েড প্রপার্টিজ আছে, কাদের মিনারোকর্টিকয়েড প্রপার্টিজ আছে। তাহলে আমাদের বাইটসেল মেডিসিন গ্রুপে আমরা একটা স্লাইড শেয়ার করছিলাম মনে হয় অনেক আগে, যে কার কি ধরনের অ্যাক্টিভিটি আছে। হাইড্রোকর্টিসন দুইটা অ্যাক্টিভিটি আছে, যে কারণে অ্যাডিসনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। এটা একটা ইম্পর্টেন্ট, সাধারণত জিজ্ঞেস করে যে অ্যাডিসনস আমরা হাইড্রোকর্টিসনই কেন চয়েস করি। আর তো অনেক কিছু আছে, ডেক্সামিথাসোন, মিথাইল পিরিডোন, এগুলো তো অনেক পাওয়ারফুল। এটা হচ্ছে ইসে দেওয়া আছে, আচ্ছা আমি দেখবো না আবার। তাহলে মিথাইল পেডনিজোলন, ডেক্সামিথাজোন, তারপর হচ্ছে হাইড্রোকর্টিসন, পেডনিজোন, সবগুলো আলাদা আলাদা প্রপার্টিজ আছে। তাহলে হাইড্রোকর্টিসনে ধরা হয় ফ্লুইডোকর্টিসন, গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, মিনারোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, ওয়ান অন ধরা হয়। দুইটা অ্যাক্টিভিটি সমান সমান প্রায়, যে কারণে এটা গ্লুকোকর্টিকয়েড মিনারোকর্টিকয়েড দুইটারই কাভারেজ দিতে পারে। ঠিক আছে। ডেক্সামিথাজোনের যেমন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি বেশি, মানে গ্লুকোকর্টিক অ্যাক্টিভিটি বেশি, মিনারোকর্টিক অ্যাক্টিভিটি তেমন একটা নাই। তাই একজন ডেক্সামিথাজোনকে চয়েস করা হয় যেগুলো ইনফ্লামেটরি কন্ডিশন, লাইক যদি ব্রেন টিউমার থাকে, তারপর হচ্ছে যে যদি কোথাও ইডিমা থাকে, এগুলো তো আমরা ডেক্সামিথাজোন বেশি চয়েস করি। মিথাইল পিরিডোন এগুলোতে বেশি চয়েস করি। যেমন হচ্ছে রিউমাটয়েড হার্ট ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি ডিজিজ, এগুলোকে আমরা হাইড্রোকর্টিসন খুব একটা দিই, এগুলোতে হাইড্রোকর্টিসন দিই না, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেডনিসন বেশি চয়েস করি, কারণ এগুলো গ্লুকোকর্টিকয়েড বা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি গুলো আবার বেশি।
আবার ফ্লুডোকর্টিসন তো কোনো জায়গায় চয়েস করি না, চয়েস করি কোথায় যাদের পোস্টাল হাইপোটেনশন আছে। তারপরে অ্যাডিসনস ডিজিজের ক্ষেত্রে যদি হাইড্রোকর্টিসন দেওয়ার পরে যদি তার বিপি না বাড়ে, তার মানে এগুলোর ক্ষেত্রে মিনারেল কর্টিকয়েড অ্যাক্টিভিটি অনেক বেশি, গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি নাই বললে চলে। তাহলে পোস্টাল হাইপোটেনশন আমরা ইউজ করি ফ্লুডোকর্টিসন। অ্যাড্রেনাল সাফিসিয়েন্সি পেশেন্ট যদি কর্টিসল রিপ্লেসমেন্ট দেওয়ার পরে যদি মানে হাইড্রোকর্টিসন দেওয়ার পরে যদি রেসপন্স না করে, বিপি না বাড়ে, পটাশিয়াম ইলোক্রেটিক ইমব্যালেন্স গুলো ঠিক না হয়, তখন আমরা ফ্লুরোকর্টিসন ইউজ করি। তাহলে একটা পেশেন্ট যদি ভমিটিং ডায়রিয়া নিয়ে আসে, এই পেশেন্টে ফ্লুরোকর্টিসন না বাড়লেও সমস্যা হবে না। হাইড্রোকর্টিসন যদি আমরা আইভি দিই, তাহলে এটা 2টা কাভারেজ দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আজকে সিনারিও পর্যন্তই। মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ আর ওভারল্যাপ, এইটা আসলে একটু ঝামেলা। পরীক্ষার জন্য সহজ উপায় হচ্ছে অ্যান্টিবডিটা দেখা আর কি। ওভারল্যাপ সিন্ড্রোমে এমসিডি যেটা, সেখান থেকে অ্যান্টি আরএনকিউ পজিটিভ থাকবে, ওভারল্যাপে তো ওইটা থাকবে না। নেক্সট ক্লাসে এটা একটু দেখতে হবে, এন্ডোক্রাইন আরো কিছু কোশ্চেন বাকি আছে, এর সাথে ইনফেকশনটা শুরু করতে পারি, অথবা জেনেটিক্সে ওইটাও একটু লাগতে পারে একটু। দেখি, আমি জানিয়ে দেবো না কালকে সকালে ইনশাল্লাহ। তবে ইনফেকশন নেওয়ার পসিবিলিটি বেশি, কারণ ইনফেকশনটা তো অনেক কোশ্চেন আসে তো, এগুলো যেহেতু বড় চ্যাপ্টার। নেফ্রোটা আমরা ডিসকাস করছিলাম কিনা মনে নাই, নেফ্রোকে আমরা ডিসকাস করছিলাম প্রথম দিকে, ডিসকাস করার কথা মনে হয়। এমনি তো আপনার পরীক্ষা পেয়ে চলে আসছে, তো এর মাঝে নেফ্রো ডিসকাস করি নাই, নেফ্রোটা তো দরকার। নেফ্রো প্রথমে কি কি করছিলাম আমরা, তাহলে হেমাটোলজি করছিলাম, রিমাটোলজি করছিলাম না, একদম প্রথমে আমরা কিছু ক্লাস নিছিলাম, মানে ওই যে যখন ফেব্রুয়ারি মার্চের দিকে যখন শুরু করছিলাম, তখন কিছু এসবি ক্লাস নেওয়া হয়ে গেছিল। হেমাটো ডিসকাস করছি, এটা মনে আছে। হেমাটোলজিটা করছিলাম, রিমাটোলজি এই দুটো আমি কমপ্লিট করছিলাম, নেফ্রোটা মনে নাই। দেখি তাহলে নেফ্রো, রেস্ট্রো, ইনফেকশন, তিনটা তো 9 দিন চলে যাবে প্রায়। বায়োস্ট্যাটিস্টিক্স আর জেনেটিক্স এই দুটো একদিন নেওয়া যাবে। দেখি ইনশাল্লাহ কালকে ইনফেকশন শুরু করি, তো তারপরে দেখা যাবে। ইন্ডোক্রাইন কিছু বাদ আছে, সাথে ইনফেকশন, এই দুটো কালকে ইনশাল্লাহ ডিসকাস করবো আমরা। ঠিক আছে, ভালো থাকুন সবাই তাহলে, আজকে পর্যন্ত।